বন্ধুরা, আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি ধানুষের একটি নতুন মুভি কুবেরাকে। চলুন বন্ধুরা, এবার অতটাও বেশি পরিমাণে সময়কে অপচয় না করে এই মুভিটির কাহিনীকে শুরু করা যাক। মুভিটির শুরুতে আমরা কয়েকটি ওয়ার্কারকে একটি শিপের মধ্যে দেখতে পাই, যারা সমুদ্রের মধ্যে কোনো জিনিসকে খোঁজার চেষ্টা করছিল। তখনই একটি ওয়ার্কার এসে বলতে থাকে তারা হাই পিউরিটির মিথেন গ্যাসকে পেয়ে গিয়েছে, যার সাহায্যে অয়েলকে বাড়ানো যেতে পারে। এই কথাকে শোনার পর ওখানে হেড খুশি হয়ে যায়। এই জন্য সে ওই কথাকে ওই কোম্পানির মালিক নীরজকে বলে দেয়, যে ইন্ডিয়ার মধ্যে খুবই বড় একটি বিজনেসম্যান। এরপরে নীরজ সবাইকে বলতে থাকে কেউ যেন এই ব্যাপারে কিছুকে না জানতে পারে, এর থেকে আমরা লক্ষ কোটি টাকাকে কামাবো। এরপরে নীরজ একটি মিনিস্টার সিদ্ধার্থের সাথে মিটিং করার জন্য এসে যায়, যেখানে সে তাকে বলতে থাকে আমার কোম্পানি যেখানে রিসার্চ করছিল সেখানে গ্যাসকে পাওয়া গিয়েছে, যার ফলে আপনার এবং আমার খুবই বেশি প্রফিট হতে পারে। এর উত্তরে সিদ্ধার্থ বলতে থাকে এর মধ্যে খুবই রিস্ক রয়েছে, কারণ আমি যদি ওই গ্যাসের টেন্ডারকে তোমার কোম্পানিকে দিয়ে দিই তাহলে আমার উপরে অবশ্যই প্রশ্ন উঠবে। এর উত্তরে নীরজ বলে আপনি শুধুমাত্র মূল্য বলুন, আমি সমস্ত ধরনের টাকাকেই দেওয়ার জন্য আপনাকে রাজি, আপনার যাকে ইচ্ছা তাকেই কিনে নিন, কিন্তু আমি যেন এই টেন্ডারকে পেতে পারি। তখনই সিদ্ধাপ্পা ওই কথাকে মেনে যায়। সে বলে দেয় আমি খুব তাড়াতাড়ি তোমাকে সমস্ত দাম বলে দেব। এরপরে নীরজ সব থেকে প্রথমে ওই শিপের মধ্যে অ্যাটাক করিয়ে ঘরের মধ্যে থাকা সমস্ত ওয়ার্কারদেরকেই মেরে দেয়, যারা আসলে ওই গ্যাসকে খুঁজেছিল। কিন্তু সে তাদেরকে মেরে দেয় যাতে কেউ ওই গ্যাসের সম্বন্ধে কাউকেই না বলতে পারে। পরের দিন নীরজ আবার সিদ্ধাপ্পার সাথে দেখা করে। সেখানে বলে এখন টেন্ডারের জন্য তাকে কি করতে হবে, যার উত্তরে সিদ্ধাপ্পা বলতে থাকে আপনি আমাকে 1 লক্ষ কোটি টাকা দিয়ে দিন, যার মধ্যে 50,000 ব্ল্যাক মানি চলবে এবং 50,000 কোটি আমার হোয়াইট মানি লাগবে। এরপরে তুমি ওই টেন্ডারকেও পেয়ে যাবে। কিন্তু এরপরেও নীরজ ওই ডিলকে মেনে যায়। কিন্তু এখানে প্রশ্ন ছিল এই যে নীরজ কেমন ভাবে এতগুলো টাকাকে হোয়াইট মানিতে কনভার্ট করবে, কারণ ব্ল্যাক মানি তো পাঠানো খুবই সহজ। এই ব্যাপারে যখন সে খুবই চিন্তার মধ্যে ছিল তখন তার বাবা তাকে বলতে থাকে আমি একটি সিবিআই অফিসার দীপককে জানি, যে একটি রেডের মধ্যে আমাদের কোম্পানির 100 কোটি টাকাকে ধরে নিয়েছিল। এমনকি সে খুবই বেশি সৎ। এই জন্য আমরা যদি তাকে আমাদের সাইডে করে নিই তাহলে আমরা তার মাইন্ডকে ব্যবহার করে অতি সহজে ব্ল্যাক মানিকে হোয়াইট মানিও করতে পারবো। এমনকি সে এখনের সময় একটি শাস্তিকেও কাটছে। এরপরে নীরজ খুব তাড়াতাড়ি জেলারকে কল করে দীপকের সাথে একটি মিটিং কে ফিক্স করে নেয়। সেখানে অফার দেয় যে আমি আপনার শাস্তিকে শেষ করে দিতে পারি, কিন্তু এর পরিবর্তে আপনাকে আমার সাথে 2 নম্বরের কাজকে করতে হবে। কিন্তু এই কথাকে শোনার পর দীপক পরিষ্কার না বলে দেয়। সে বলে দেয় সে নিজের দেশের সাথে কোন রকম ধোঁকা করতে পারবে না, এবং তুমি অবশ্যই দেখবে আমার এই শাস্তিটি এই হিয়ারিং এর মধ্যে শেষ হয়ে যাবে, কারণ আমি তো কোন রকম ভুল কাজকে করিনি। এর কয়েকদিন পরেই দীপকের কেসের হিয়ারিং এ শুরু হয়ে যায়, এবং ওখানে জাজ সমস্ত দলিলকে শোনার পর দীপককে 10 বছরের জেলের শাস্তি দিয়ে দেয়, যেটিকে শোনার পর দীপকের মাথা তো পুরো খারাপ হয়ে যায়। এমনকি ওখানে দীপকের ওয়াইফও উপস্থিত ছিল, যে এইরকম পরিস্থিতিকে দেখে কাঁদতে শুরু করে দেয়। এরপরে দীপক জেলে যাওয়ার পর সব থেকে প্রথমে নীরজের সাথে কন্ট্যাক্ট করে, এবং সে নীরজের সমস্ত ধরনের শর্তকেই মেনে যায়। এই জন্য এর পরের মুহূর্তে নীরজ দীপককে জেল থেকে বাইরে বার করে নেয়, কারণ এই দেশের মধ্যে টাকার সাহায্যে সবকিছুকেই করা যেতে পারে। এরপরে দীপক নিজের ওয়াইফ এবং নিজের মেয়ের সাথেও দেখা করে। এরপরে সে নীরজের সাথেও দেখা করার জন্য চলে যায়, এবং সে জিজ্ঞাসা করে বলো আমাকে এখানে কি করতে হবে। তখন নীরজ বলতে থাকে আমাকে একটি মিনিস্টারকে 1 লক্ষ কোটি টাকা দিতে হবে, কিন্তু 50,000 কোটি ব্ল্যাকে থাকবে এবং 50,000 কোটি টাকা হোয়াইট মানি হবে। এর উত্তরে দীপক বলতে থাকে আমাকে কিছুটা সময় দাও, আমি এই বিষয়টিকে নিয়ে চিন্তা করব। এর কিছু সময় পরে দীপক নীরজকে বলতে থাকে আমাদেরকে সব থেকে প্রথমে 4টি ভিখারিকে খুঁজতে হবে, এরপরে আমরা তাদের নামে 4টি ভিন্ন ভিন্ন কোম্পানিকেও খুলবো, এরপরে আমরা তাদের সাহায্যে সুইস ব্যাংকের মধ্যে 50,000 কোটি টাকাকে পাঠাবো, এরপরে আমরা ওই টাকাকে হোয়াইট মানিতে পরিবর্তন করে মিনিস্টারকে অতি সহজেই পাঠিয়েও দিতে পারবো। তখন নীরজ এই আইডিয়াটিকে খুবই পছন্দ করে, এবং সে দীপককে 4টি সৎ ভিখারিকে নিয়ে আসার জন্য স্পষ্টভাবে বলে দেয়। এই কাজের মধ্যে নীরজের লোক প্যাটেলও দীপকের সাথে উপস্থিত ছিল। এখানে আমরা একটি ভিখারিকে দেখতে পাই যার নাম ছিল দেবা, যার জীবন শুধুমাত্র এখন ভিক্ষাকে করেই কাটছিল। এবং একদিন যখন দেবা ঘাটের মধ্যে বসেছিল তখন ওখানে
কয়েকটি লোক এসে ভিখারিদেরকে বলতে থাকে, আমরা তোমাদেরকে খুবই ভালো জব এবং থাকার জায়গাও দেব, কিন্তু এর জন্য তোমাদেরকে আমাদের সাথে যেতে হবে। এই কথাকে শোনার পর দেবা তাদের সাথে চলে যায় এবং এগুলো আসলে দীপকেরই লোক ছিল। আসলে তারা সব থেকে প্রথমে 3টি ভিখারিকে জোগাড় করে নিয়েছিল এবং চতুর্থ ভিখারি দেবাই ছিল। এরপরে আমরা বাকি 3টি ভিখারিকেও দেখতে পাই, যাদের নাম ছিল খেলু, দিব্যা এবং খুশবু, যার মধ্যে খুশবু এখন প্রেগনেন্ট ছিল। এখানেই দেবা তাদের 3জনের সাথে দেখা করে এবং সে তাদেরকে দেখে খুশি হয়ে যায়, কারণ সে এখানে তার মতো আরো অনেকগুলো লোককে ওখানে দেখতে পেয়েছে। এরপরে ওখানে দীপক এসে যায়, যে তাদের 4জনের সাথে খুবই ভালোভাবে কথা বলতে থাকে। এখানেই দেবা মনে করছিল দীপক তাদের সবার ভালোর জন্যই কাজ করছে, এই জন্যই দীপক যা যা বলছিল দেবা সেগুলোকে খুবই ভালোভাবে শুনছিল। এখানে আমরা এটিকে জানতে পারি যে দেবার মেমোরি পাওয়ার খুবই বেশি স্ট্রং। এমনিতে সে কোন রকম পড়াশোনাতে পারদর্শী না হলেও কিন্তু কোন জিনিস যদি তার মনে পড়ে যায় তাহলে সে ওই জিনিসকে কখনোই আর ভুলে যায় না। এরপরে দীপক তাদের 4জনকে কেমন ভাবে ধনী হয়ে থাকতে হয় এবং ধনীদের কেমন পোশাক আশাককে পড়তে হয় সে তাদেরকে শেখাতে থাকে, কারণ আগে দীপক তাদের নামে কোম্পানিকে বানাতে চলেছে এবং এরপরে সমস্ত টাকাকে সুইস ব্যাংকের সাহায্যে ইন্ডিয়ার মধ্যে আসবে হোয়াইট মানি হয়ে। এরপরে তাদের 4জনের ট্রেনিং শুরু হয়ে যায় এবং এরপরে কিছু দিনের মধ্যেই তাদেরকে প্রপার বিজনেসম্যান মনে হচ্ছিল। এরপরে তাদের 4জনের নামে কোম্পানিকেও খুলে দেওয়া হয় এবং এখন প্রত্যেকটি ভিখারির ব্যাংক অ্যাকাউন্টের মধ্যে 10,000 কোটি টাকা পাঠিয়ে দেওয়া হয়। এই সময়ের মধ্যে 50,000 কোটি টাকা যেটিকে ব্ল্যাক হিসাবে দিতে হতো সেটিকে দীপক গাড়ির মধ্যে ভরে ভরে মিনিস্টারকে পাঠাতে শুরু করে দেয়। এরপরে দীপক ওই 4টি ভিখারির সাথে নীরজকেও দেখা করায়, কিন্তু এই কথাটিকে নীরজ একটু মাত্র পছন্দ করেনি, কারণ সে বলছিল তার সম্বন্ধে কেউ যেন কোন রকম কথাকে না জানতে পারে। আসলে তার প্ল্যান ছিল এই যে তার যখন টাকা মিনিস্টারের কাছে পৌঁছে যাবে তখন আমরা এই 4টি ভিখারিকেই মেরে দেব, যাতে কোন রকম প্রমাণ বেঁচে না থাকতে পারে। এরপরে যখন এই 4টি ভিখারির নামে সুইস ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট খুলে যায় তখন এখন নেক্সট স্টেপ ছিল ওই টাকাগুলোকে মিনিস্টারের কাছে পাঠানো। এরপরে দীপক খিলুর অ্যাকাউন্ট থেকে তার বায়োমেট্রিক কে ব্যবহার করে 10,000 কোটি টাকাকে মিনিস্টারের অ্যাকাউন্টের মধ্যে পাঠিয়ে দেয়, অর্থাৎ দীপক ধীরে ধীরে সমস্ত টাকাকে পাঠিয়ে দিতে চলেছিল। এরপরে নীরজের একটি লোক রোবো খিলুকে নিজের সাথে নিয়ে চলে যায় এবং সে তাকে শিপের মধ্যে নিয়ে গিয়ে তাকে মেরে দেয়, যেমনটিকে নীরজ বলেছিল। কিন্তু এই ব্যাপারে দীপক কিছুই জানতো না। এখানে দেবার সাথে থাকা আর 2টো ভিখারি খিলুর জন্য অপেক্ষা করতে থাকে, কিন্তু খিলু তো এখানে আর আসেনি। এরপরে দেবা দীপককে কল করে জিজ্ঞাসা করে, খিলু তো আপনাদের সাথে গিয়েছিল, সে তাহলে কেন এখনো পর্যন্ত ঘর আসেনি? এই কথাকে শোনার পর দীপক পুরোপুরি ভাবে অবাক হয়ে যায় এবং দীপক খিলুর সম্বন্ধে সবকিছুকে জানার জন্য সোজা নীরজের কাছেই পৌঁছে যায়। সে বলে, তুমি খিলুর সাথে কি করেছো? যার উত্তরে নীরজ বলে, সে তো মারা গিয়েছে, কারণ আমি কোন রকম প্রমাণকে রাখতে পারি না। যার ফলে দীপক তাকে বলে দেয় সে আর এই কাজকে করবে না, কিন্তু যদি এমনটা হয়ে থাকে তাহলে তোমাকে আবার জেল যেতে হবে এবং তুমি নিজের বাচ্চার কথা কেউ চিন্তা করো, বাবাকে ছাড়া তাদের অবস্থা কেমন হবে। যেই কথাকে শোনার পর দীপক শান্ত হয়ে যায়। এরপরে সে বলে, তুমি যেই কথাকে বলবে সেটিকেই আমি করব, কিন্তু আগে দীপকের কোনো কিছুকেই করতে মন ছিল না। এর কিছুদিন পরে দিব্যার অ্যাকাউন্ট থেকেও তারা টাকাকে ট্রান্সফার করিয়ে দেয়। এরপরে রোবো দিব্যাকে নিয়ে গিয়ে তাকেও মেরে দেয়। এই সমস্ত সিচুয়েশনকে দেখে দেবাও খুবই অবাক ছিল, কারণ এখান থেকে চলে যাওয়া মানুষ আর কখনোই ফেরত আসে না, কিন্তু সেই কথাকে কাউকেও শেয়ার করতেও পারছিল না। কিন্তু এই সময়ের মধ্যেই দেবার সাথে বন্ধুত্ব হয়ে যায় খুশবুর সাথে। এরপরে একদিন রোবো যে ভিখারিদের উপর নজর রাখতো সে খুবই বেশি ড্রিঙ্ক করে নেয়, এই জন্য সে খুশবুর সাথে খারাপ কাজ করার চেষ্টা করতে থাকে, কিন্তু তখনই দেবা এসে গিয়ে তাকে বাঁচিয়ে নেয়। এখানেই দেবা রোবোকে খুবই মারে। এরপরে সে খুশবুর সাথে ওয়াশরুমের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। এর পরের দিন দীপক যখন দেবাকে নিয়ে আসার জন্য এসে যায় তখন দেবা এসে ওই দরজাকে খুলে দেয়, কারণ দেবা শুধুমাত্র দীপককে ভালো মানুষ মনে করত এবং দীপকের কথা অনুসারে দেবা নিজের অফিসের মধ্যে বেরিয়ে পড়ে, কারণ দীপক এখন দেবার অ্যাকাউন্ট থেকে 10,000 কোটি টাকা ট্রান্সফার করতে চলেছিল। কিন্তু এখানে একটি লোককে তাদেরকে টাকা খাওয়াতে হতো, যে আসলে দেবার কোম্পানিকে খোলার জন্য তাদেরকে সাহায্য করেছিল। এই জন্য দেবা নিজেই ওই লোকটির সাথে দেখা করার জন্য চলে যায় এবং সে তাকে অনেকটাই বেশি পরিমাণে টাকা দিয়ে দেয়, যেমনটা দীপক করতে বলেছিল। এরপরে দেবা সোজা ওখান থেকে দীপকের কাছে পৌঁছে যায়, যেখানে সে তাকে বলে দেয় যে ওই রোবো খুশবুর সাথে খারাপ কাজ করেছিল, যার ফলে দীপকের মাথা তো খুবই গরম হয়ে যায়। কিন্তু সে রোবোকে কিছুই বলতে পারেনি, কারণ সে তো নীরজের লোক ছিল। এরপরে দীপক দেবার বায়োমেট্রিকটিকে ব্যবহার করে মিনিস্টারের অ্যাকাউন্টের মধ্যে টাকাকে পাঠিয়ে দেয়। এরপরে রোবো দেবাকে মারার জন্য তাকে নিজের সাথে নিয়ে চলে যায়। এরপরে সে রাস্তার মধ্যে দেবাকে মারতেও থাকে,
কিন্তু যখনই সে দেবাকে শুট করার জন্য তাকে নিচে নামিয়ে নেয় তখনই তার কাছে দীপকের কল এসে যায় এবং সে তাকে বলতে থাকে দেবাকে যেন সে এখন না মারে, কারণ তার এখন বায়োমেট্রিক ফেল হয়ে গিয়েছে, এই জন্যই তাকে আবার ফেরত নিয়ে আসো, কারণ টাকাকে আবার পাঠাতে হবে। এরপরই রোবো যখন পিছনের দিকে তাকায় দেবাকে ওখান থেকে নিয়ে যাওয়ার জন্য, তখনই জানতে পারা যায় যে দেবা তো ওখান থেকে পালিয়ে গিয়েছে, যেটিকে দেখার পর সে তো পুরোপুরি ভাবে অবাক হয়ে যায়। এরপরে আমরা দেবাকে দেখতে পাই যে দৌড়াতে দৌড়াতে একটি রেল লাইনের কাছে পৌঁছে যায় এবং সে ওই জায়গার মধ্যেই বসে পড়ে। তখনই সে একটি মেয়েকে দেখতে পায় যে তো এখন শুধুমাত্র কেঁদেই চলছিল। আসলে ওই মেয়েটি নিজের ঘরকে ছেড়ে একটি ছেলের জন্য মুম্বাই এসেছিল, কিন্তু ওই ছেলেটি এই মেয়েটির জন্য তো আসেনি, অর্থাৎ সে তো তাকে ধোকা দিয়ে দিয়েছে। এখানে আমরা জানতে পারি যে ওই মেয়েটির নাম হলো সামিরা। তখনই ওখানে দেবার মাথা ঘুরে যাওয়ার জন্য সে ওখানে পড়ে যায় এবং তাকে কোনো অ্যাঙ্গেল থেকে ভিখারি বলে মনে হচ্ছিল না, এই জন্যই সামিরা ওই জায়গার মধ্যে এসে গিয়ে তাকে সাহায্য করতে থাকে। এরপরে দেবা যখন তাকে খাওয়ার কথা বলতে থাকে সামিরা তাকে কিছু পরিমাণে চকলেট দিয়ে দেয়। এরপরে সামিরা নিজের একটি বন্ধুকে কল করে সমস্ত কথাই বলে দেয়, আমি এখন ঘর থেকে পালিয়ে এসেছি, এই জন্যই তো আমি এখন ফেরত যেতেও পারবো না, এমন পরিস্থিতির মধ্যে আমি কি করব? যার উত্তরে তার বান্ধবী বলতে থাকে, এখন তুই আমার ঘরে এসে যা, এরপরে আমি দেখবো কি করতে হবে। এরপরে সামিরা যখন ওখান থেকে চলে যেতে থাকে তখন দেবাও তার পিছু পিছু চলতে শুরু করে দেয়। সেখানে সামিরাকে বলতে থাকে, প্লিজ তোমার ওই ফোনটি আমাকে দিয়ে দাও, আমি শুধুমাত্র আমার স্যারকে কল করতে চলেছি, এরপরে সে আমাকে এই জায়গা থেকে নিয়ে চলে যাবে। আসলে দেবা এখানে মনে করছিল রবি আসলে খারাপ মানুষ, এই জন্যই দীপক তাকে বাঁচিয়ে নিবে, এই জন্যই সে দীপকের নাম্বারকে মনে করে তাকে সরাসরি কল লাগিয়ে দেয়। কিন্তু দীপক তো দেবাকে খোঁজার জন্য ব্যস্ত ছিল, এই জন্যই সে তার কলকেই রিসিভ করেনি। এরপরে সামিরা নিজের ফোনকে নিয়ে সুইচ অফ করে দেয় যাতে কেউ তাকে ডিস্টার্ব করতে না পারে। এরপরে সে নিজের বান্ধবীর ঘর যেতে শুরু করে দেয়, যার উত্তরে দেবা বলতে থাকে, আমার খুব খিদে পেয়েছে, আপনি কি আমাকে মসজিদ পর্যন্ত ছেড়ে দিতে পারবেন? তাহলে আমার খুবই বড় উপকার হবে, কারণ আজকের দিনটি হলো শুক্রবার, এই জন্য আমি ওখানে খাওয়ার কেউ পেয়ে যাব। যার ফলে সামিরার মনের মধ্যে দয়া এসে যায়, এই জন্যই সে দেবাকে মসজিদের কাছে ছেড়ে নিজের বান্ধবীর কাছে পৌঁছে যায়। এরপরে দীপক যখন নিজের ফোনকে দেখে তখন সে দেবার আওয়াজকে শুনতে পেয়ে যায়, কারণ দেবা দীপকের জন্য ভয়েস মেসেজকে ছেড়ে দিয়েছিল। এরপরে দীপক সরাসরি সামিরার নাম্বারকে ট্রেস করে তার বান্ধবীর ঘরের মধ্যেই পৌঁছে যায় এবং সে তাকে দেবার ফটোকে দেখিয়ে বলতে থাকে, তুমি দেবার সাথে কি করছিলে? এই কথাকে শোনার পর সামিরার ফ্যামিলির লোকেরাও খুবই অবাক হয়ে যায় এবং তারা মনে করতে থাকে সামিরা হয়তো এই ছেলেটির সাথেই এখানে পালিয়ে এসেছে। কিন্তু এরপরে সামিরা দীপককে একার মধ্যে পেয়ে তাকে সমস্ত কথাই খুলে বলে দেয়, সে আসলে দেবাকে কোন জায়গার মধ্যে ছেড়েছিল। এরপরে দীপকের লোকেরা দেবাকে ওই মসজিদের মধ্যে খোঁজার জন্য চলে যায়, কিন্তু ওই জায়গার মধ্যে দেবা যখনই রোবোকে দেখতে পেয়ে যায় তখন সে অর্ধেক খাবারকে খেয়ে সমুদ্রের মধ্যে লাফ দিয়ে দেয়। এর পরের দিন যখন দেবার জ্ঞান ফেরত চলে আসে তখন সে সমুদ্রের কিনারের কাছে পড়েছিল এবং সে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে শুরু করে দেয়। এখানে সামিরার বান্ধবীর ফ্যামিলির লোকেরাও সামিরাকে ঘর থেকে বাইরে বার করে দেয়, কারণ তারা মনে করছিল এই মেয়েটি আসলে হয়তো কোন রকম কাণ্ডকে করেছে। এরপরে সামিরা যখন নিজের জন্য হোস্টেলকে খুঁজছিল তখনই তার সাথে দেখা হয়ে যায় দেবার, যে আবার তার পিছনে পড়ে যায় এবং সে তাকে বলতে থাকে, ম্যাডাম প্লিজ আমাকে আবার সাহায্য করে দাও। কিন্তু সামিরা তো তাকে এই জায়গা থেকে তাড়িয়ে দেয়। কিন্তু এই সময়ের মধ্যে আমরা দেখতে পাই দীপকের কাছে নীরজের কল এসে গিয়েছে এবং সে তাকে বলতে থাকে, যে কোনো ভাবে সমস্ত টাকাকে ট্রান্সফার করে দাও, কারণ এই কাজটি এখন আমার মাথাকে খারাপ করে দিচ্ছে। তখনই দীপক খুশবুকে ডেকে নেয় টাকাকে ট্রান্সফার করার জন্য। এরপরে খুশবুর টাকাকে ট্রান্সফার করে দেওয়ার পর তাকেও মেরে দেওয়া হয়। কিন্তু এই কাজটিকে করতে করতে দীপক পুরোপুরি ভাবে খারাপ অবস্থার মধ্যে এসে গিয়েছিল, কারণ সে মনে করতে থাকে সে খারাপ মানুষের সাথে হাতকে মিলিয়ে নিয়েছে। এরপরে দেবা আবার দীপকের সাথে দেখা করার জন্য ওই জায়গাটির মধ্যেই পৌঁছে যায় যেখানে তাকে রাখা হয়েছিল। দেবাকে দেখার পরেই ওখানের মধ্যে থাকা গার্ড দীপককে কল লাগিয়ে দেয় এবং দেবাও মনে করছিল দীপক এখানে এসে গিয়ে সবকিছুকেই সামলিয়ে নিবে। কিন্তু দীপক যখন ওই জায়গা থেকে আসতে শুরু করে দেয় তখন তার সাথে রোবো আসছিল, এই জন্য এখানে দেবা বুঝতে পেরে যায় যে রোবোর সাথে দীপকও জুড়ে রয়েছে, এই জন্য সে ওই জায়গা থেকে পালিয়ে যেতে শুরু করে দেয়। তখন রোবো এবং তার লোকেরা দেবাকে ধরার খুবই চেষ্টা করতে শুরু করে, কিন্তু তারা যখন
দেবাকে ধরতেই যাচ্ছিল তখনই কয়েকটি কুকুর এসে গিয়ে রোবো এবং তাদের লোকেদের উপর অ্যাটাক করে দেয়। এর ফলে দেবা ওই জায়গা থেকে পালিয়ে যেতে সফল হয়ে যায়। এরপরে রোবট ইনজার হয়ে যাওয়ার জন্য নীরজ এটিকে জানতে পেরে যায় যে দেবার কাছে এখন 10,000 কোটি টাকা রয়েছে এবং সে ওই সমস্ত টাকার সাথেই পালিয়ে গিয়েছে। অর্থাৎ এখানে নীরজকে আর মাত্র 10,000 কোটি টাকাকেই মিনিস্টারকে পাঠাতে হতো। এই জন্য নীরজ দীপককে এই কাজটিকে করার জন্য তাড়াতাড়ি বলে দেয়। এর সাথে নীরজ ওই রেজিস্ট্রেশনের লোকটিকেও মেরে দেয় যে আসলে দেবার সাথে দেখা করেছিল, যাতে দেবা আর তার কাছে না যেতে পারে। এরপরে আমরা দেবাকে দেখতে পাই যে আগের রাতে ইনজার্ড হয়ে গিয়েছিল এবং সে ইনজার্ড অবস্থার মধ্যেই সামিরার হোস্টেলের বাইরে ঘুমিয়ে গিয়েছিল এবং সামিরাই তাকে হসপিটালের মধ্যে অ্যাডমিট করিয়ে দিয়েছিল। দেবার যখন জ্ঞান ফেরত চলে আসে সামিরা তো তাকে খুবই বকতে শুরু করে। সে বলে, আমার পেছনে কেন তুমি পড়েছ? এইবারে তো আমি তোমাকে হসপিটাল পাঠিয়ে দিয়েছি, কিন্তু এরপর থেকে আমি তোমার জন্য কিছুই করব না। তখনই সামিরা তাকে জিজ্ঞাসা করে, আসলে তুই কে? এরপরে দেবা বলতে থাকে, আমি তিরুপতির মধ্যে একজন ভিখারি ছিলাম যাকে কয়েকজন লোক এখানে নিয়ে এসেছিল। এখানে ভিখারির কথাকে শুনে সামিরা তো অবাক হয়ে যায় এবং সে তো এখানে খুবই রেগে যায়, কারণ সবাই মনে করছে আমি একটি ভিখারির সাথে পালিয়ে গিয়েছি। আমার জন্য কতটা লজ্জার একটি বিষয়। এরপরে সামিরা ওখানে দেবার সমস্ত হসপিটালের বিলকে মিটিয়ে ওখান থেকেই পালিয়ে যায়। এখানে আমরা দীপককে দেখতে পাই যে দেবাকে খুঁজতে খুঁজতে তিরুপতি মন্দিরের কাছেই পৌঁছে যায়, যেখানে সে জানতে পারে যে দেবা ছোট বয়স থেকেই অনাথ ছিল। এই জন্যই তাকে একটি জল্লাদ কিনে নিয়েছিল যে তাদেরকে ব্যবহার করে ভিক্ষা কালেক্ট করত। এই জন্যই দেবা ইন্টেলিজেন্ট হওয়ার পরেও তাকে ভিখারিতে পরিবর্তন হতে হয়। কিন্তু দেবার বিশেষ গুণ হলো এই যে কেউ যদি তাকে সাহায্য করে দেয় তাহলে সে তার আশেপাশেই থাকে। এই কথাকে জানার পর দীপক আবার সামিরাকে কল করে। সে সামিরাকে জিজ্ঞাসা করে, তোমার কাছে কি দেবা এসেছিল? এখানে সামিরা মনে করতে থাকে এই লোকটি কেন ভিখারির পেছনে পড়েছে, এই জন্য হয়তো এর মধ্যে কোনো ব্যাপার রয়েছে। এই জন্য এখানে সে দীপককে মিথ্যা কথা বলে দেয়। সে বলে, না আমি তো এখানে দেবাকে দেখিনি। কিন্তু এর কিছু সময় পরেই দেবা সামিরার সাথে দেখা করার জন্য এসে যায় এবং সে তাকে থ্যাংক ইউ বলে, কারণ সে তাকে হসপিটালের মধ্যে পৌঁছে দিয়েছিল। এরপরে সামিরা দেবাকে জিজ্ঞাসা করে, দীপক কেন তোর পেছনে পড়েছে? কিন্তু দেবা তো কোনো কিছুকেই জানতো না, কিন্তু সে বলে দেয় যে তার কাছে একটি লোকের কার্ড রয়েছে রেজিস্ট্রেশনের, যেখানে আমি একটি সাইন করার পর এই কার্ডটিকে পেয়েছিলাম। ওই কার্ডের অ্যাড্রেসকেই সামিরা গুগলের মধ্যে দিয়ে দেয়। এখানে সামিরা ওই ঠিকানাকে দেবাকে দিয়ে দেয় এবং সে বলতে থাকে, তুমি ওই জায়গার মধ্যে পৌঁছে যাও, হয়তো তুমি ওই জায়গা থেকে কিছু খুঁজে পেতে পারবে। এরপরে দেবা ওখান থেকে ওই ঠিকানার মধ্যে পৌঁছে যায়, কিন্তু সে জানতে পারে যে ওই রেজিস্ট্রেশনের লোকটি এখন মারা গিয়েছে। এখানেই দেবা কোনো কিছুকে না বুঝতে পেরে সোজা থানায় পৌঁছে যায় ওই রেজিস্টার লোকটির মিসিং রিপোর্টকে দেওয়ার জন্য। এর সাথে সে পুলিশদেরকে বলতে থাকে, আমাকে কয়েকটি লোক ওই লোকটির সাথে দেখা করিয়েছিল, এরপরে আমাকে একটি সাইন করিয়ে অন্য একটি জায়গার মধ্যেই পাঠিয়ে দেয়, কিন্তু আমি তো আসলে একটি ভিখারি। এই কথাকে শোনার পর ওই পুলিশওয়ালা লোকটি অর্থাৎ অশোক খুবই রেগে যায় এবং সে দেবাকে মেরে জেলের মধ্যে বন্দি করে দেয়, কারণ সে মনে করছিল এই ভিখারিটি আমাদেরকে পাগল বানাচ্ছে। কিন্তু এখানেই দেবা চেল্লিয়ে চেল্লিয়ে বলতে থাকে, আমাকে একটি বড় লোক তার কাছে রেখেছিল খুবই বড় একটি কাজের জন্য। তখনই সে একটি ম্যাগাজিনের মধ্যে নীরজের ফটোকে দেখতে পেয়ে যায়, যেটিকে দেখে সে নীরজকে ইশারা করতে থাকে। তখন এই কথাটিকে জানার পর অশোক অবাক হয়ে যায় এবং সে দেবাকে জিজ্ঞাসা করে, তুই বল তুই কোন জায়গার মধ্যে রেজিস্টার পেয়েছিলি? যার উত্তরে দেবা ওই রেজিস্টার করা লোকটির ফ্ল্যাটের মধ্যে নিয়ে চলে যায়, কারণ তার তো এখন রাস্তা মনে পড়ে গিয়েছিল। এরপরে ওখানের ওয়াচম্যান পুলিশকে দেখে ওই রেজিস্টার লোকটির ঘরের চাবিকে দিয়ে দেয়। এরপরে সে এটিকেও বলে দেয় যে মালিক এই জায়গার মধ্যে আসতো সপ্তাহের মধ্যে 2 বার ভিন্ন ভিন্ন মেয়েকে নিয়ে, কিন্তু সে কিছু সময় ধরে এই জায়গার মধ্যে আসছে না। এরপরে অশোক এবং দেবা ওই ফ্ল্যাটের মধ্যেই পৌঁছে যায়। এরপরে অশোক সব জায়গাকেই খুঁজতে শুরু করে। ওখানে সে একটি অদ্ভুত আলমারিকেও দেখতে পেয়ে যায়, যেটিকে খোলার পর সে অনেকটা বেশি পরিমাণে টাকা এবং সোনার বিস্কুটকেও পেয়ে যায়, যেটিকে দেখে সে পুরোপুরি ভাবেই অবাক হয়ে যায়। এখানেই অশোক বুঝতে পেরে যায় যে দেবা আসলে সত্য কথা বলছে। এই ব্যাপারে খুবই বড় বড় লোকের হাত রয়েছে, যারা দেশের মধ্যে খুবই বড় একটি প্ল্যানকে বানাচ্ছে। এরপরে আমরা দেখতে পাই দীপক আবার
সামিরার কাছে পৌঁছে গিয়েছে এবং সে তাকে ধমকিয়ে দেবার সম্বন্ধে সবকিছুকে জিজ্ঞাসা করতে থাকে। এরপরে দীপক জানতে পেরে যায় যে দেবা এখন রেজিস্টার করা ওই লোকটির ঘরের মধ্যে পৌঁছে গিয়েছে, কিন্তু ওখানে যাওয়ার পর তারা জানতে পারে দেবা তো এখন থানার মধ্যে চলে গিয়েছে। কিন্তু ওখান থেকে কনস্টেবল বলতে থাকে দেবা তো এখন অশোক স্যারের সাথে চলে গিয়েছে। এরপরে দীপক খুব তাড়াতাড়ি অশোকের নাম্বারকে ট্রেস করে বিল্ডিং এর মধ্যেই পৌঁছে যায়, কিন্তু এই জায়গার মধ্যে অশোক সমস্ত জিনিসকেই সলভ করে নিয়েছিল। সে বুঝতে পেরে যায় দেবার আড়ালে কেমন ভাবে নীরজের মতো লোকেরা এত বড় বড় টাকার হেরাফেরি করছে, এবং সে এই সমস্ত কথাগুলোকে দেবাকেও বলছিল। তখন ওই জায়গার মধ্যে দীপক এসে যায়। এখানে দীপকের সাথে অশোকের ঝগড়া শুরু হয়ে যায়, যেখানে দীপক নিজের বন্দুককে বাইরে বার করে অশোকের উপর শুট করে দেয়, যেটিকে দেখার পর দেবা ছাদ থেকে লাফ দিয়ে দেয় এবং সে ওই জায়গা থেকে পালিয়ে যেতে শুরু করে। কিন্তু দীপক বুঝতে পারছিল না সে কেন এই কাজটিকে করলো। এরপরে এই ব্যাটেল লিডারের কথার জন্য এখানে এই ম্যাটারটি সলভ হয়ে যায়, যাতে পুলিশের মারা যাওয়ার খবর বাইরে যেতে না পারে। এরপরে দেবা সোজা সামিরার সাথে দেখা করার জন্য এসে যায়। সে বলতে থাকে আমার মনে হয় এখন আপনার জীবনও বিপদের মধ্যে রয়েছে, কারণ যারা যারা সমস্ত সত্যতাকে জানতে পেরে গিয়েছে নীরজ এক এক করে তাদের সবাইকেই মেরে দিচ্ছে, এমনকি সে তো ওই পুলিশ লোকটিকেও মেরে দিয়েছে। এই জন্য আপনি আমার সাথে চলুন। যেই কথাকে শোনার পর সামিরাও ভয় পেয়ে যায় এবং সে দেবার সাথেই চলতে শুরু করে, কিন্তু তাদের পেছন পেছন নীরজের লোকেরা এসে যায়, কিন্তু তারা কোনোভাবে নিজেদের জীবনকে বাঁচিয়ে চলছিল। এখানে দীপকও খুবই টেনশনের মধ্যে বসেছিল এবং সে মনে করতে থাকে হয়তো সে যখন নীরজের কাজকে কমপ্লিট করে দিবে হয়তো নীরজও তখন তাকে মেরে দিবে। এই জন্য সে সব থেকে প্রথমে নিজের ফ্যামিলিকে দুবাই পাঠিয়ে দেয়, যাতে তারা সেফ থাকতে পারে। এরপরে সে নীরজের বিরুদ্ধে কয়েকটি প্রমাণকে জোগাড় করে একটি সেফ জায়গার মধ্যে লুকিয়ে দেয়। এখানে দেবা সামিরাকে বলতে থাকে ওই পুলিশওয়ালা লোকটি বলেছিল আমার নামে কোটি টাকা রয়েছে, এই জন্যই দীপক আমার পেছনে পড়েছে। যেই কথাকে শোনার পর সামিরাও অবাক হয়ে যায়। এরপরে দেবা একটি রাস্তার মধ্যে দেখতে পায় একটি ভিখারি মারা গিয়েছে, যাকে কুকুরের ভ্যানের সাহায্যে নিয়ে যাওয়া হচ্ছিল, কিন্তু এখানেই দেবার দয়া এসে যায় এবং সে বলতে থাকে আমি একে খুবই ভালোভাবে বিদায় করব। এই জন্য সে সামিরাকে নিয়ে ওই রেজিস্টার করা লোকটির ঘরের মধ্যেই পৌঁছে যায় এবং সে সামিরার সাহায্যে ওই ওয়াচম্যানের কাছ থেকে চাবিকেও নিয়ে নেয় এবং সে এটিকে বলে রেজিস্টার লোকটি খুব তাড়াতাড়ি এই ঘরের মধ্যে আসতে চলেছে। এরপরে ফ্ল্যাটের মধ্যে পৌঁছে গিয়ে দেবা টাকাকে বাইরে বার করতে থাকে, কিন্তু এখানে এতগুলো টাকা এবং সোনাকে দেখে সামিরাও তো অবাক হয়ে যায়, কিন্তু এখানে দেবা কিছুটা পরিমাণে টাকাকে নেয়। এরপরে সে ওই ভিখারিটির অন্তিম সংস্কার রীতি রিবাজের সাথে করে নেয়, যেটিকে দেখে সামিরাও অবাক ছিল, কারণ সে এতগুলো টাকা থেকে এইটুকু টাকাকেই নিয়েছিল। এরপরে দেবা ওই সমস্ত টাকাগুলোকে ব্যবহার করে ভিখারিদেরকে সাহায্য করতে থাকে। এরপরে দেবা মনে করতে থাকে তার নামে যে টাকাটি রয়েছে সেটিকে যদি সে পেয়ে যায় তাহলে সে অনেক ভিখারিদেরকে সাহায্য করতে পারবে। এই জন্য সে চিন্তা করে নেয় যে তার নামে থাকা সমস্ত টাকাকে সে এখন নিজের কাছে রাখবে। অন্যদিকে দীপক এবং নীরজ টেনশনের মধ্যে বসেছিল। এখানেই তারা মনে করতে থাকে তারা এখন দেবার কি অবস্থা করবে, কারণ এখন তো তাদের শুধুমাত্র 10,000 কোটি টাকাকেই লাগবে এই ডিলটিকে পুরোপুরি ভাবে কমপ্লিট করার জন্য। এরপরে দীপকের কাছে দেবার কল এসে যায়, যে দীপককে বলতে থাকে আমার নামে থাকা সমস্ত টাকাকেই আমি এখন পেতে চাই। যেটিকে শুনে নীরজ চেল্লাতে থাকে এবং সে বলে তো 10,000 কোটি টাকা লাগবে। যেটিকে শুনে দেবা বলে হ্যাঁ আমার অতটাই টাকা লাগবে। কিন্তু এই কথাকে শোনার পর নীরজ রেগে গিয়ে বলতে থাকে আমি 10,000 কোটি টাকার ব্যবস্থা অন্য জায়গা থেকে করে নেব, কিন্তু আমি চাই এই দেবা যাতে মারা যাক। এখানে দেবা সোজা সামিরার কাছে এসে গিয়েছিল, যে রেজিস্টার করা লোকটির টাকাকে নিয়ে বসেছিল, যে বলতে থাকে আমরা এই টাকাকে ব্যবহার করে নিজেদের জীবনকে সেভ করতে পারবো, এই জন্য আমাদের এখান থেকে যাওয়া উচিত। কিন্তু দেবা এখানে বলতে থাকে আমি দীপক এবং তার সাথীকে ছাড়বো না। যেটিকে শুনে সামিরা খুবই রেগে যায়। এরপরে দীপক যখন দেবাকে খোঁজার জন্য একটি জায়গার মধ্যে পৌঁছে যায় তখন আমরা দেখতে পাই যে দেবা আগে থেকেই ওই জায়গার মধ্যে লুকিয়েছিল। এরপরে সুযোগকে পেয়ে গিয়ে দেবা দীপককে অজ্ঞান করে ওই জায়গা থেকে নিয়ে চলে যায়। এরপরে দেবা দীপককে বলতে থাকে স্যার আমার নামে যেই সমস্ত টাকাগুলো রয়েছে সেটিকে আমাকে দিয়ে দিন, আমি তখনই আপনাকে এই জায়গা থেকে যেতে দেবো। কিন্তু দীপক বলতে থাকে নীরজ খুবই বড় মানুষ, সে তোকে খুব সহজেই মেরে দিতে পারবে। কিন্তু দেবা তার কোন রকম কথাকেই শুনছিল না।
এরপরে দীপক বলতে থাকে আমি নীরজের হাতের মধ্যে ফেঁসে গিয়েছি, এমনকি তারা তো খুশবুকে মারতেও যাচ্ছিল, কিন্তু আমি ওই জায়গার মধ্যে খুশবুকে বাঁচিয়ে নি। এখানে দেবা খুশবুর নামকে শোনা মাত্রই দেবা দীপকের কথাকে মেনে যায় এবং সে বলে দেয় আমি সব থেকে প্রথমে খুশবুর সাথে দেখা করতে চাই। এরপরে দীপক দেবাকে একটি হোস্টেলের মধ্যে নিয়ে যায় যেখানে সে খুশবুকে দেখতে পেয়ে যায়। এটিকে দেখার পর দেবা খুবই খুশি হয়ে যায়। এখানে খুশবু তাকে বলতে থাকে তার 5 দিনের মধ্যেই ডেলিভারি হতে চলেছে এবং এখন আমি মা হয়ে যাব। কিন্তু তখনই দীপকের পেছন পেছন নীরজের লোকেরা এসে যায় এবং তারা এক এক করে অ্যাটাক করতে শুরু করে দেয়, যেটিকে দেখার পর দীপক সামিরা, খুশবু এবং দেবাকে এই জায়গা থেকে পাঠিয়ে দেয়। কিন্তু এই লড়াইয়ের মধ্যে দীপকের অনেকগুলো গুলি লেগে যায়, কিন্তু সে এই জায়গার মধ্যে আসা সমস্ত গুন্ডাদেরকেই মেরে দিয়েছিল। কিন্তু তখনই ওখানে খুশবুর ডেলিভারির টাইম এসে যায় এবং সে এখানে একটি বাচ্চাকে জন্ম দিয়ে এখানেই মারা যায়, যেটিকে দেখে দীপক অনেকটাই খুশি হয়ে যায় কারণ সে মনে করছিল সে খুশবুর বাচ্চাকে তো এখানে বাঁচাতে পেরেছে। এরপরে মারা যাওয়ার আগে দীপক দেবাকে বলতে থাকে আমি একটি ব্যাগের মধ্যে নীরজের বিরুদ্ধে প্রমাণকে রেখেছি, যেটিকে তুমি ব্যবহার করো। এটিকে বলার পর দীপক ওখানে মারা যায়। এরপরে দেবা ওই জায়গা থেকে ওই আড্ডার মধ্যেই পৌঁছে যায় যেটির সম্বন্ধে দীপক দেবাকে বলেছিল। ওখানে তো কেউ ছিল না, কিন্তু ওখানে নীরজের অনেকটাই টাকা ছিল, এই জন্য সে অতটা টাকাকে নিয়ে নীরজের ঘরের সামনেই ফেলিয়ে দেয়। এরপরের দিন ওই সমস্ত টাকার খবর সমস্ত নিউজের মধ্যেই ছড়িয়ে যায়। এরপরে দেবা নীরজের জন্য একটি পেন ড্রাইভ কেও পাঠিয়ে দেয় যেখানে দীপক এটির প্রমাণ দিয়েছিল কেমন ভাবে নীরজ ওই মিনিস্টারকে ব্যবহার করে ওই টেন্ডারকে নিয়েছিল, কিন্তু এর পরিবর্তে সে মিনিস্টারকে 1 লক্ষ কোটি টাকা দিয়েছিল। এই ভিডিওটিকে দেখার পর নীরজ তো অবাক হয়ে যায়। এরপরে তার কাছে দীপকের নামে দেবার কল এসে যায়। এরপরে দেবা নীরজকে বলতে থাকে তুই যদি চাস আমি এই সমস্ত প্রমাণ তোকেই দিয়ে দিই, তাহলে তোকেও 24 ঘন্টার জন্য একটি ভিখারি হতে হবে এবং আমি তোর উপরে নজর রাখবো। এই জন্যই তুই কোনো প্রকারের বেইমানি করবি না এবং তুই ভিখারি হওয়ার পরেই গরিবের আসল মর্মকে বুঝতে পারবি। এরপরে নীরজ সমস্ত প্রুফকে পাওয়ার জন্য এই শর্তকে মেনে যায়। এরপরে সে ভিখারিতে পরিবর্তন হয়ে গিয়ে সব জায়গায় ঘুরতে শুরু করে। এখানে দেবা তাকে কল করে ভিন্ন ভিন্ন ভাবে ভিক্ষা চাওয়ার জন্য সবকিছুকে বলতে থাকে, যে কাজটিকে করে নীরজ পুরোপুরি ভাবে পাগল হয়ে যাচ্ছিল। কিন্তু এই সময়ের মধ্যে নীরজ নিজের আশেপাশে অনেকগুলো লোককেও রেখেছিল এবং সে বলে দেয় দেবাকে যখনই তারা দেখতে পেয়ে যাবে তারা যেন তখনই দেবাকে ওখানেই মেরে দেয়, কিন্তু তারা তো দেবাকে খুঁজেই পায়নি। এরপরে একটা সুযোগকে পেয়ে গিয়ে দেবা নীরজকে উঠিয়ে নেয় এবং তাকে একটি খারাপ জায়গার মধ্যে নিয়ে এসে বলতে থাকে তুই একটিও কোন রকম ভালো কাজকে করিসনি, যার উত্তরে নীরজ বলতে থাকে আমি কোন রকম ভালো কাজ কেউ করতে চাই না, আমাকে শুধুমাত্র ওই পেন ড্রাইভটি দিয়ে দে, এরপরে আমি এই জায়গা থেকে চলেও যাব, এর পরিবর্তে আমি তোকে সেটিই দিব যেটিকে তুই চাইবি। এরপরে দেবা বলতে থাকে তুই খুশবুকে ফেরত দিয়ে দে যাকে তোর লোকেরা মেরে দিয়েছে। এটিকে দেখে নীরজ দেবাকে মারতে শুরু করে, কিন্তু এই সময়ের মধ্যেই দেবা নীরজের গলার মধ্যে একটি ছুরিকে ঢুকিয়ে দেয়, যার ফলে এই জায়গার মধ্যেই নীরজের মৃত্যু হয়ে যায়। যেটিকে দেখে সামিরা বলতে থাকে এই রাক্ষসের মৃত্যু তো নিশ্চিত ছিল। এরপরে দেবা এবং সামিরা খুশবুর বাচ্চাকে নিয়ে ওই জায়গা থেকে চলে যায়। এরপরে এই মুভিটি এই জায়গার মধ্যেই শেষ হয়ে যায়। অর্থাৎ এখন দেবার কাছে 10,000 কোটি টাকাই ছিল, কিন্তু প্রশ্ন ছিল তার জন্য এই যে সে ওই সমস্ত টাকাগুলোকে বার কিভাবে করবে। বন্ধুরা এটি ছিল কবিরা মুভির পুরো কাহিনী। বন্ধুরা আজকের এই ভিডিওটি এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওকে নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই।